যখন কেউ নিজের কাজ করে না, সিএম হোক কি রোমিন, আজ এই দুটো বিষয় নিয়ে আলোচনা করব। প্রথমে হালকা করে ফুটবল নিয়ে বলবো। আজকেও ইস্টবেঙ্গলের রোমিন গোলদার আরএফডিএল ম্যাচে ম্যান অফ দ্য ম্যাচ হলো। এই নিয়ে তৃতীয়বার হলো। আচ্ছা, এটা ভাবতে আপনাদের অবাক লাগে না, বা যারা আপনার কোচ কর্মকর্তা আপনাদের লজ্জা লাগে না যে একটা ব্যক্তি দেশের বাইরে বসে আছে, কোনোদিন ফুটবল খেলেনি, হয়তো কালে ভদ্রে বলে লাথি মেরেছে, সেই ব্যক্তি একটা ছেলে যে ভালো খেলবে অনেক আগে বলে দিল, আর যারা বাজে খেলবে বলেছিল তার এক এক করে টিম থেকে ঝরে পড়ল। তো সে যদি পারে, আপনারা কেন পারছেন না? আপনারা আপনাদের কাজটা করছেন তো ঠিকঠাক করে। রোমিন গোলদারকে নিয়ে আগে অনেক আলোচনা করেছি, তাই রোমিন গোলদারকে নিয়ে আর বেশি আলোচনা করব না। এটা ভেবে ভালো লাগছে যে যার কথা আমি প্রথম আমার চ্যাট ফোরামে বলেছিলাম, সে কিন্তু দেখতে দেখতে 3টে ম্যান অফ দ্য ম্যাচ পেয়ে গেল এবং যথেষ্ট শিক্ষিত ফুটবল খেলছে। আরেকটা বিষয়ে আসি। আজকে সিএমএ যে ঘটনাটা ঘটল, লয়ের উনি আর্গুমেন্ট করার পর আমি দেখলাম কোর্ট থেকে বেশ কিছু নির্দেশ এসছে, কিছু নোটিশ পাঠিয়েছে ইলেকশন কমিশনকে। তো উনি যে প্রশ্নগুলো করেছেন সেই প্রশ্নগুলো আমি আমার চ্যাট ফোরামে বা ব্যক্তিগতভাবে অনেক আলোচনা করেছি। খুব সাধারণ বেসিক একটা কথা এখন খুব চলে, বেসিক। আপনি কাউকে হ্যাটাক করতে চান, এটা খুব বেসিক, মানে এইটা তুমি জানো না, খুব সাধারণ বিষয়। তো এই যে সাধারণ বিষয়গুলো উনি তুলে ধরলেন, এখন অনেকে বলবেন অপটিক্স। হ্যাঁ, ওনার তো একটা অ্যাডভান্টেজ ছিলই, আজ উনি মুখ্যমন্ত্রী, উনি কোর্টে চলে গেছেন, তো আলাদা একটা ফোকাস থাকবে। কিন্তু শুধু ফোকাস দিয়ে হয় না, কোর্টে এখন সালমান খানও চলে যেতে পারে, গিয়ে কিছু আলফাল ডায়লগ মেরে চলে আসবে, লোক হাসিয়ে চলে আসবে। তো আপনার এই অ্যাডভান্টেজটাকে আপনি কীভাবে ব্যবহার করছেন সেটা সবচেয়ে বড় কথা। তো যেদিনই এটা আমি জানতে পেরেছিলাম যে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী কোর্টে হাজিরা দেবেন, তো আমি বলেছিলাম এ তো সেই ভগৎ সিং এরা এই কাজটা করেছিল, ভগৎ সিং, বটুকেশ্বর দত্ত। ভগৎ সিংয়ের নেহাত ভাগ্য খারাপ, ওরা একটা খুব মানে একটা কী বলে, একটা হামলেস একটা বোমা মেরে একটা কোর্টে একটা রাজনৈতিক ওদের যে দর্শন ছিল সেটা বলার ওদের একটা ইচ্ছে ছিল। তারপর অন্য কেস হয়ে যায়, ওরা একটা পুরনো কেস ওকে ফাঁসিয়ে দেয় ব্রিটিশরা ভগৎ সিংকে। মানে ওকে যেই কারণে ধরেছিল সেই কারণে কিন্তু ওকে ফাঁসিটা দেয়নি, পুরনো একটা ঘটনা ঘটিয়েছিল রাদার ভগৎ সিং। তো সেইটা তখন যখন ঘটেছিল কুল কিনারা করতে পারেনি, ধামাচাপা পড়ে গেছিলো সেই কেসটা। ওই দ্বিতীয় কাহিনী হওয়ার সময় পুরনো কেসের জন্য ভগৎ সিংকে ওরা ফাঁসি দিয়ে দেয়। তো এবার মমতা বন্দ্যোপাধ্যায় তো একই কাজ করলেন, উনি কোর্টে চলে গেলেন এবং উনি যে আর্গুমেন্টগুলো করলেন সেগুলো কেন বাকি লয়াররা করবে না? আমি বলছি না যে অ্যাডভান্টেজ অপটিক্স বাকি লয়াররা করেনি, আমি মাঝে মধ্যেই দেখতাম তো এই যে কোর্টে কেস চলছে, যে কথাগুলো বলছে মনে হতো একটা স্টিরিও টাইপ। মানে অনেক সময় দেখবেন, মানে ক্রিকেটে মানে কিছু বাজে ব্যাটসম্যান আছে, সে বল যাই হোক সে ফ্রন্ট ফুটে চলে আসবে, মানে ক্ষেত্র বিশেষে ফ্রন্ট ফুটে যাবে কি ব্যাক ফুটে সেইটা সে করে না, তারতম্য করে না। ফুটবলেও রয়েছে কিছু প্লেয়ার মানে প্রিএমটেড, মানে সে ঠিকই করে নিয়েছে, সে উইংয়ে খেলছে, সে দৌড় দেবে, মানে আনপ্রেডিক্টেবিলিটি তার খেলার মধ্যে নেই, যেটা রোমিন গোলদারের মধ্যে আছে। আপনি অ্যাজ এ ডিফেন্ডার জানেন না ও ভেতরে আসবে না বাইরে যাবে, মানে কখন কী করবে আপনি বুঝতে পারছেন না, টোটাল আনপ্রেডিক্টেবল, কিন্তু এডুকেটেড আনপ্রেডিক্টেবল অ্যাক্ট। তো আমার এই লয়ারদের যখন আমি দেখি, বেশিরভাগ লয়ার ভারতের লয়ার, তো তখন তাদের যখন আমি কাজকর্ম দেখি বা খেলা দেখি, তখন মনে হয় এরা ওই গতে বাঁধা একটা, মানে একটা কেউ একটা ঠিক করে এসে আজকে এই জিনিসটা বলবে, এবার কোর্টে কেস কীরকম চলছে তার ভিত্তিতে সে যে তার আর্গুমেন্টটা বদলে দেবে সেটা তার মাথা কাজ করছে না, মনে হচ্ছে মুখস্থ করে এসছে। অনেক সময় থাকে না বড় বড় পরীক্ষাতে মুখস্থ করে আসে অনেকে অঙ্ক, আমাদের ছিল ইঞ্জিনিয়ারিংয়ে অনেকে অঙ্ক মুখস্থ করতে, একটু যদি বদলে দিত পারতো না, পরীক্ষার খাতায় ফেল ঠেল করে চলে আসতো। তার একটাই কারণ, আপনার মাথাটা পরিষ্কার নয়, মানে লজিক্যাল র্যাশনাল আপনার মাথাটা নেই, রিজনিংটা আপনার মধ্যে পরিষ্কার নয়। তার চেয়ে বড় ব্যাপার, আপনি বাস্তবের সাথে আপনি বিচ্যুতি ঘটে গেছে আপনার, এই কী যে হচ্ছে, মানে পশ্চিমবঙ্গে যে বিষয়গুলো হচ্ছে,
অনেকে আমাকে জিজ্ঞেস করেছে সুইজারল্যান্ডে বা আমার পরিচিত আমেরিকাতে, তাদের আমি বলেছি কী হচ্ছে। তা আমি দেখেছি লয়ার অনেকে এগুলো জানেই না। এই যে ধরুন এই সে পদবী নিয়ে যে সমস্যা, চ্যাটার্জি চট্টোপাধ্যায়, তার বিভিন্ন বানানের ভ্যারিয়েশন, এটা নিয়ে কোন জন্মে আমি আলোচনা করেছি, আমার চ্যাট ফোরামে আমি ছোটো ছোটো অডিও শেয়ার করেছি। তো এইটা যে মুখ্যমন্ত্রী বলেছেন, ওনার পক্ষে বলাটা খুব একটা কঠিন নয়। তার কারণ আমি দেখেছি উনি যখন এই বিভিন্ন আইএসদের নিয়ে বিভিন্ন মিটিং করেন না বিভিন্ন ডিস্ট্রিক্টে, তো দেখি সামান্য সামান্য সমস্যা এই আইএস আমলাদের মাথা কাজ করে না, আইএস বা ডাব্লিউসিএসদের মাথা কাজ করে না, মুখ্যমন্ত্রী সমাধান বলে দিচ্ছে। তা আমি জানি না, আমি মুখ্যমন্ত্রীর জন্য আমি গর্বিত বোধ করবো নাকি আতঙ্কিত হব যে এই ধরনের আমলারা আমাদের দেশে রয়েছে। তো এগুলোকে না ঠিক করা দরকার। এই আইএসএফ আমি দেখতাম ইঞ্জিনিয়ারিংয়ের সময় পাশ হয়ে যাওয়ার পর ইউপি বা এইসব নর্থের অনেকে আছে যেটা ভীষণ মানে গাঠ প্রকৃতির, মানে মাথা মোটা গোছে। তো তারা এই দিনের পর দিন খালি মুখস্থ করে যেত ইতিহাস টিতিহাস আইএসে যেসব সাবজেক্টগুলো আছে, মানে গাটু পাবলিক করে তারপর এটা লাগিয়ে দিত আইএস। তো আপনার যারা দেশ চালাবে তারা যদি গাঁটু পাবলিক হয়, মানে গামবাট গোছের হয়, খালি মুখস্থ করতে জানে, আপনার জীবনটা তো মুখস্থ আসবে না। তো কিছু একটা এডুকেশন সিস্টেমে সমস্যা আছে। যে এডুকেশন সিস্টেম থেকে লয়ার তৈরি হচ্ছে সেখানেও সমস্যা আছে। যে এডুকেশন সিস্টেম থেকে অ্যাডমিনিস্ট্রেটিভ এই অফিসিয়ালরা তৈরি হচ্ছে সেখানেও একটা প্রবলেম রয়েছে। ফুটবলের ক্ষেত্রে একই দেখুন না, ফুটবলার যারা তৈরি হচ্ছে, রুমিন গোলদার তৈরি হচ্ছে, কিন্তু আরও সব ডিফেক্টিভ। আজকে খেলা দেখলাম, সিংটো রানা প্রত্যেকটা ছেলে ডিফেক্টিভ, বিনো রানা প্রত্যেকটা ছেলে ডিফেক্টিভ, অলরেডি ইতিমধ্যে প্রমাণিত। মানে বেসিক ফুটবলে যে বেসিক এলিমেন্টগুলো সেগুলো কিন্তু শেখানো হয় না। তো এদের ওপর মানে করুণা করবো না এদের কোচকে ধরে গালমন্দ করবো, আমি ঠিক বুঝতে পারি না। মানে যারা এদের খেলাগুলো শিখিয়েছে, রোমিন গোলদাকে যে খেলাটা শিখিয়েছে তাকে যেমন তারিফ করতে হয়, যারা আবার এই বিনো রানা ছেলেদেরকে বা সিংটো রানা ছেলেদেরকে এই কুৎসিত মানে ভুলভাল টেকনিক্যালি ডিফেক্টিভ খেলাগুলো শিখিয়েছে, বল ধরা ছাড়া, জায়গা নেওয়া, সে বেসিক জিনিসগুলো। আজকে যেমন দেখলাম ওই পেনাল্টি নেওয়ার সময় যখন গুইতে পেনাল্টি শট নিচ্ছে আজকের ম্যাচে, শিলাজিৎ সাতটা বাঙালি ছেলেটা, সে রিলায়েন্স ফাউন্ডেশন থেকে নাকি পাস আউট, সে এমনভাবে দাঁড়িয়ে আছে গোলকিপার থেকে যে বলটা রিবাউন্ড হয়ে আসতে পারে, তখন যে তাকে দৌড়াতে হতে পারে, সেই স্টান্সটাও সে নেয়নি। বেসিক জিনিস দেখলে বোঝা যায় এদের শিক্ষায় গণ্ডগোল আছে। তো এটা দেশের পক্ষে খুব মানে চিন্তার বিষয় যে একজন মুখ্যমন্ত্রী উনি গিয়ে যে কথাটা বোঝাতে পারলেন চট করে কোর্টে গিয়ে, সেটা বিশাল মানে পয়সাওয়ালা, তাদের বিলিং রেট নাকি বিশাল বিশাল, লাখ লাখে তাদের বিলিং রেট। হ্যাঁ, মানে সমস্ত দিকের বিলিং রেট, মানে এ পক্ষ পক্ষ যে পক্ষের হয়েই এরা লড়ুক না কেন বিশাল তাদের মানে চার্জ। তারা সিম্পল আর্গুমেন্ট করতে পারে না। আর্গুমেন্ট একটু ডান দিকের বদলে বাদিক চলে গেলে তারা হতচকিত হয়ে গিয়ে মানে বলে পরের দিন আবার আলোচনা করব, মানে এটা হোমওয়ার্ক করে আসেনি। তো আপনার কিন্তু সমস্ত বিষয় একটু পড়াশোনা করতে হবে। আর যে আজকে যে ঘটনাটা ঘটলো, একটা যেমন বললাম ভগৎ সিংয়ের ক্ষেত্রে ঘটেছিল, তো রবীন্দ্রনাথের ক্ষেত্রে একই ঘটেছিল। তো রবীন্দ্রনাথ একদিন ঠিক করলেন উনি তখন যথেষ্ট মানে পরিণত বয়স, উনি পেন্টিং করবেন। তো উনি যে ধরনের পেন্টিংগুলো করলেন তৎকালীন মানে সময়, সেটা মানে খুব একটা প্রচলিত ছিল না ভারতবর্ষে। তো তখন যারা তথাকথিত আর্টিস্ট, যারা ধরে 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 টুক 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 করে আঁকতো, তারা আতঙ্কিত হয়ে গেল, বললো মানে এগুলো কী পেন্টিং হয়েছে, কী পেন্টিং। কিন্তু আমরা জানি কালে কালে সেই রবীন্দ্রনাথের পেন্টিংটাই কিন্তু স্বীকৃত হয়ে গেছে। তখন ওনার মধ্যে একটা ম্যাচুরিটি ছিলই, মানে অন্যান্য বিষয়ে তো উনি নাচ গান, লেখালেখি, সাহিত্য, জীবন দর্শন সমস্ত বিষয়ে তো ওনার অগাধ একটা নলেজ ছিল। তো পেন্টিংও জানি না উনি শিখেছেন কিনা, কিন্তু ওই ওই বেসিক জিনিসটা হচ্ছে ওইগুলো যে 10টা বিষয় নলেজ, সেটা থাকা খুব দরকার। না তো আপনার যেখানে ঘন্টা বেজে যাবে, দেশে ঘন্টা বাজবে, যেমন এখন দেখছেন একটা ঘন্টা বাজে পাশে একটা চার্চে, তো আপনার জীবনে ঘন্টা বাজবে, দেশের জীবনে ঘন্টা বেজে যাবে। তো ফুটবলেরও যেমন উন্নতি দরকার, আমাদের লিগ্যাল সিস্টেমে যারা কাজকর্ম করছে সেখানেও উন্নতি দরকার, আমাদের অ্যাডমিনিস্ট্রেটিভ সেট আপেও উন্নতি দরকার। নয়তো কিন্তু দেশ আর এগোবে না, ওই মানে তৃতীয় না চতুর্থ এই নিয়ে লড়ালড়ি করবেন আপনারা সকলে। সকলে ভালো থাকবেন।